আমরা এর আগে এলিমিনেশন রিঅ্যাকশনের বিভিন্ন টপিক আলোচনা করেছি, যেমন মেকানিজমস অফ E1, E2 রিঅ্যাকশনস, স্টিরিওকেমিস্ট্রি এবং রেজিওসিলেক্টিভিটি অফ এলিমিনেশন রিঅ্যাকশনস। আজকে আমরা আলোচনা করব একটা অন্য ধরনের এলিমিনেশন রিঅ্যাকশন, যেটা কিনা E1 CP মেকানিজম বা এলিমিনেশন ফ্রম কনজুগেট বেস। এখন দেখো, যদি কোনো অ্যালকিল হ্যালাইডে কোনো সাবস্ট্রেটে বিটা কার্বনে যদি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকে বা ইলেকট্রন উইথড্রয়িং অ্যাটম থাকে এবং লিভিং গ্রুপ যদি পোর লিভিং গ্রুপ হয়, তাহলে মেকানিজমটা একটু অন্য ধরনের হয়, যা তোমরা E1 এবং E2 রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখেছো। এখানে কি হয় না, এখানে বিটা কার্বনে একটা নেগেটিভ চার্জ তৈরি হয়, মানে একটা কনজুগেট বেস তৈরি হয়, এবং সেই কনজুগেট বেস থেকে হ্যালাইড এলিমিনেটেড হয়ে, এক্ষেত্রে ফ্লোরাইড এলিমিনেটেড হয়ে অ্যালকিন তৈরি হয়। এই মেকানিজমের ফার্স্ট রিঅ্যাকশন প্রসেস, কিন্তু সেকেন্ড স্টেপটা স্লো। সেজন্য এর যে রেট ইকুয়েশনে আমরা দেখব শুধুমাত্র অ্যালকিল হ্যালাইড উপস্থিত আছে। সেজন্য এটাকে E1 রিঅ্যাকশন বলে, আর CB বলা হয় কারণ এটা কনজুগেট বেস এই ইন্টারমিডিয়েটের মাধ্যমে এই রিঅ্যাকশনটা হচ্ছে। তাহলে এখানে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে না, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমস অন দ্য বিটা কার্বন থাকতে হবে, যারা কিনা এই বিটা প্রোটনকে অ্যাসিডিক করবে। সেকেন্ডলি কি হবে না, যে লিভিং গ্রুপটা থাকবে সেটা পোর লিভিং গ্রুপ হবে। পোর লিভিং গ্রুপ হলে এখানে যে অ্যানায়নটা, এটা জেনারেটেড হওয়ার জন্য অ্যাম্পল টাইম পাবে, এবং সেখানে এটা যদি পোর লিভিং গ্রুপ হয় তাহলে E2 রিঅ্যাকশন যে পাথওয়ে সেটা কম হবে, তখন এই E1 CB এই পাথওয়ে দিয়ে রিঅ্যাকশনটা যাবে। এবং দেখো, এখানে যে কার্বন আয়নটা জেনারেট হচ্ছে সেটা স্টেবিলাইজড হবে বাই দ্য ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট অফ দিস ক্লোরিন এবং এই ফ্লোরিন। তাহলে এই তিনটি যদি ক্রাইটেরিয়া থাকে কোনো অ্যালকিল হ্যালাইডে, সেক্ষেত্রে আমরা E1 CB মেকানিজমের দ্বারা সেখানে এলিমিনেশন রিঅ্যাকশন হবে। এখন আমরা দেখব যে রিলেটিভ লিভিং এবিলিটি অফ এ সিরিজ অফ ডিফারেন্ট Y, মানে ডিফারেন্ট লিভিং গ্রুপের যে লিভিং এবিলিটি E1 CB রিঅ্যাকশনের ক্ষেত্রে, সেগুলো আমরা দেখব। কেমন দেখব? যেমন ফিনাইল সেলেনিয়াম আয়ন বা ফিনক্সাইড, ফিনাইল থায়োল বা ফিনাইল সালফোনিল মিথক্সাইড, সায়ানাইড, এদের লিভিং এবিলিটি এইভাবে দেখানো হয়েছে, এবং এদের লিভিং এবিলিটি এইভাবে হয়। তার ফলে কি হবে, যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যাবে তত E1 CB রিঅ্যাকশনের রেট বা E1 CB রিঅ্যাকশন পাথওয়ে দিয়ে যাওয়ার প্রবাবিলিটি বাড়বে। এখন আমরা দেখব বিভিন্ন এক্সাম্পল অফ E1 CB রিঅ্যাকশন। যেমন ধরো ফ্লোরোবেনজিনের উপর যদি আমি স্ট্রং বেস অ্যামাইড ইন লিকুইড অ্যামোনিয়া দিয়ে ট্রিটমেন্ট করি, তাহলে দেখা যাবে যে সেখানে একটা বেনজাইন ইন্টারমিডিয়েট তৈরি হয়। বেনজাইন ইন্টারমিডিয়েট তোমরা ভবিষ্যতে পড়বে বা হয়তো পড়ে ফেলেছো। এটা একটা হাইলি রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট, যেটা কিনা তৈরি হয় এই কনজুগেট বেস এই ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে। মানে একটা স্ট্রং বেস কি করলো, এই ফ্লোরাইডের অর্থো পজিশন থেকে একটা প্রোটনকে অ্যাবস্ট্রাক্ট করলো, এবং সেই যে কনজুগেট বেস তৈরি হলো সেখান থেকে এলিমিনেশন হয়ে বেনজাইন ইন্টারমিডিয়েট তৈরি করলো। এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এখানে ট্রিপল বন্ড যেটা কিনা প্ল্যানার ওরিয়েন্টেশন অ্যাটেন্ড করতে পারছে না, সেজন্য এই ট্রিপল বন্ডটা এখানে হাইলি রিঅ্যাক্টিভ এবং আনস্টেবল, সেটা সঙ্গে সঙ্গে সলভেন্ট অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশন করে অ্যানিলিন তৈরি করলো। বেনজাইন ইন্টারমিডিয়েট তোমরা ভবিষ্যতে আরও ডিটেলসটা পড়বে। নেক্সট এক্সাম্পল দেখো, সায়ানোহাইড্রিন ফরমেশন, সায়ানোহাইড্রিন রিঅ্যাকশন। সায়ানোহাইড্রিন কি হয়? সায়ানোহাইড্রিন রিঅ্যাকশন কখন হয় না, যখন কোনো কার্বনিলের ওপর সায়ানাইডের অ্যাটাক হয়।
বা কোনো কার্বনিল কম্পাউন্ডে HCN অ্যাডিশন হয়। অ্যাডিশন হলে কি হয়, সায়ানোহাইড্রিন ফর্ম করে, মানে একটা কার্বনের সঙ্গে OH গ্রুপ এবং সায়ানাইড গ্রুপ লেগে থাকে। এখন দেখো এই OH প্রোটন এটা অ্যাসিডিক প্রোটন। এখন রিঅ্যাকশন মিডিয়ামে বেস থাকলে এই প্রোটন অ্যাবস্ট্রাক্টেড হবে এবং একটা কনজুগেট বেস তৈরি হবে, যেটা কিনা একটা অ্যালকক্সাইড, একটা O-। তাহলে এই O- পরবর্তী ক্ষেত্রে ব্যাকফায়ার করে সায়ানাইড এলিমিনেট করবে এবং সায়ানোহাইড্রিন থেকে আমরা পুনরায় কার্বনিল কম্পাউন্ড পেয়ে যাব। এই যে রিঅ্যাকশনটা, এই যে রিভার্স সায়ানোহাইড্রিন রিঅ্যাকশন, মানে যেখানে সায়ানোহাইড্রিন থেকে আমরা কার্বনিল কম্পাউন্ড স্টার্টিং মেটেরিয়াল আবার পাচ্ছি, সেই রিঅ্যাকশনটা E1CB মেকানিজমের মাধ্যমে যায়। কি করে না, এখানে দেখো এই সায়ানোহাইড্রিনের কনজুগেট বেস এখানে O- তৈরি হয়েছে, যেখান থেকে আমরা কার্বনিল কম্পাউন্ড পাচ্ছি। আর একটা রিঅ্যাকশন যেটা কিনা E1CB এই মেকানিজম ফলো করে চলে, সেটা হলো ডিহাইড্রেশন অফ অ্যালডল। অ্যালডল কনডেনসেশন তোমরা পড়েছো, যখন কার্বনিল কম্পাউন্ড কন্টেনিং আলফা হ্যালোজেন অ্যাটম কন্ডেন্স করে অন্য একটা কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে, তখন অ্যালডল কম্পাউন্ড তৈরি হয়, যার মধ্যে অ্যালডিহাইড থাকে এবং অ্যালকোহল থাকে। কেমন? এবার দেখো এইখানে যে অ্যালডিহাইড গ্রুপ আছে সেটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এখানে অ্যালডিহাইড ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, যেটা কিনা এই কার্বনে যদি নেগেটিভ চার্জ তৈরি হয়, সেই নেগেটিভ চার্জকে রেজোন্যান্সের মাধ্যমে স্টেবিলিটি দেবে। এবার যেহেতু এইখানে নেগেটিভ চার্জটা স্টেবিলিটি পাচ্ছে, সেহেতু এই নেগেটিভ চার্জটা জেনারেট হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, এবং এখানে এই নেগেটিভ চার্জটা জেনারেট হয়। সেকেন্ড স্টেপে কি হয় না, এই যে অ্যানায়ন সেটা ব্যাকফায়ার করে এবং OH বেরিয়ে যায়, মানে আলটিমেটলি ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হয়ে জল বেরিয়ে যায়, হয়ে একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়। এখানে দেখো যে প্রোডাক্টটা জেনারেট করলো সেটা একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, যেখানে এই যে ডাবল বন্ড সেটা রেজোনেন্সের দ্বারা স্টেবিলিটি পায় এই কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে, মানে এখানে রেজোনেন্স উপস্থিত। রেজোনেন্স থাকলে কোনো সিস্টেম স্টেবিলিটি পায়। তো এখানে এটাই ড্রাইভিং ফোর্স, যে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা কিনা রেজোনেন্স স্টেবিলাইজড। সেই জন্য এই ডিহাইড্রেশন রিঅ্যাকশনটা বেসিক কন্ডিশনে হয়। জেনারেলি আমরা জানি ডিহাইড্রেশন রিঅ্যাকশন অ্যাসিডিক মিডিয়ামে হয়, যেখানে OH, ধরো এই কম্পাউন্ডের OH প্রোটনেটেড হয়ে একটা গুড লিভিং গ্রুপ H2O জেনারেট করে, সেটা এলিমিনেটেড হয়ে তখন এলিমিনেশন রিঅ্যাকশন হয়ে ডাবল বন্ড তৈরি করবে। কিন্তু এখানে বেসিক কন্ডিশনেও হচ্ছে, তার কারণ এখানে এই কার্বন আয়ন জেনারেট করাটা ফ্যাসিলিটেটেড হচ্ছে বাই দ্য অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট, and also the generation of the alpha beta unsaturated carbonyl compound which is resonance stabilized. তো এই হলো বিভিন্ন E1CB রিঅ্যাকশনের এক্সাম্পলস। নেক্সট আমরা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব, যেটা হলো কম্পিটিশন বিটুইন সাবস্টিটিউশন অ্যান্ড এলিমিনেশন রিঅ্যাকশনস। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আগে তোমাদের আমি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়িয়েছি, এখন তোমাদের এলিমিনেশন রিঅ্যাকশন পড়াচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দুটো ক্ষেত্রেই স্টার্টিং মেটেরিয়াল অ্যালকিল হ্যালাইড। কেমন? সেজন্য E1 রিঅ্যাকশন জেনারেলি যে পাথওয়ে দিয়ে যায় যেখানে কার্বোক্যাটায়ন ফর্ম হয়, সিমিলারলি SN রিঅ্যাকশনও যে মেকানিজম দিয়ে যায় সেখানে কার্বোক্যাটায়ন ফর্ম হয়, একটা কমন কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হয়। সেজন্য কি হয়, E1 রিঅ্যাকশন নর্মালি অ্যাকম্পানিড উইথ SN1 রিঅ্যাকশন, মানে যেখানে E1 রিঅ্যাকশন হচ্ছে সেখানে SN1 রিঅ্যাকশন হওয়ার প্রবাবিলিটি থাকে। সিমিলারলি E2 রিঅ্যাকশন যেখানে হচ্ছে সেখানে SN2 রিঅ্যাকশন হওয়ার প্রবাবিলিটিও থাকে। এখন আমরা দেখব বিভিন্ন ফ্যাক্টরস যারা কিনা ডিটারমিন করে যে SN1 রিঅ্যাকশন আর E1 রিঅ্যাকশন বা SN2 রিঅ্যাকশন E2 রিঅ্যাকশনের মধ্যে কোনটা বেশি হবে।
জেনারেলি যদি আমরা দেখি যে সাবস্টিটিউশন রিয়াকশন রিকোয়ার্স লোয়ার নাম্বার অফ বন্ড রিঅর্গানাইজেশন ইন কম্প্যারিজন টু এলিমিনেশন। দেখো সাবস্টিটিউশন যদি আমি E2 মেকানিজম দেখি তাহলে এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক হলো, এখানে ব্রোমাইড বেরিয়ে গেল, মানে একটা বন্ড ফর্ম করছে, একটা বন্ড ব্রেক করছে। কিন্তু E2 রিয়াকশন মেকানিজমের মধ্যে দেখো দুটো বন্ড ব্রেক করছে আর একটা বন্ড ফর্ম করছে, মানে তিনটে বন্ড রিঅর্গানাইজেশন আছে, এখানে দুটো বন্ড রিঅর্গানাইজেশন আছে। সেজন্য E2 এলিমিনেশন রিয়াকশন আর E2 এলিমিনেশন রিয়াকশন আর এলিমিনেশন রিয়াকশন নিডস more energy of activation than substitution reaction. এখানে দেখো substitution requires lower number of bond reorganization in comparison to elimination, so substitution needs lower energy of activation, thus it is more favorable than elimination. তাহলে কি হচ্ছে, elimination reaction এর ক্ষেত্রে elimination reaction generally less favorable than substitution, কারণ elimination reaction এর ক্ষেত্রে more number of bonds are reorganizing, thus its activation energy is higher than substitution reaction. Next আমরা দেখব effect of substrate, মানে সাবস্টিটিউশন এবং এলিমিনেশন রিয়াকশনের মধ্যে সাবস্ট্রেটের এফেক্ট কি, মানে কি ধরনের সাবস্ট্রেট সাবস্টিটিউশন রিয়াকশন পাথওয়ে দিয়ে যাবে আর কি ধরনের সাবস্ট্রেট এলিমিনেশন রিয়াকশনের পাথওয়ে দিয়ে যাবে। যেমন ধরো আমরা যদি E2 এবং SN2 রিয়াকশন কম্পেয়ার করি তাহলে SN2 রিয়াকশনের ক্ষেত্রে প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের রিয়াকশন রেট অনেক বেশি দেন সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড দেন টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড, কিন্তু E2 রিয়াকশনের ক্ষেত্রে ঠিক উল্টো, সেখানে টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড মোর রিয়াক্টিভ দেন সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড দেন প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। এটা কেন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে transition state of elimination is stabilized as the number of alkyl groups on the carbon atom of the developing double bond increases, মানে যখন elimination reaction হয় তার transition state একটা double bond ক্যারেক্টার থাকে। এখন আমরা জানি যে double bond thermodynamically more stable হয় যদি তার উপর সাবস্টিটিউয়েন্ট অনেক বেশি থাকে। তো সেখান থেকে যদি আমরা দেখতে পাই তাহলে আমরা দেখব যে টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডের উপর যদি এলিমিনেশন রিয়াকশন হয় সেখানে ওর ট্রানজিশন স্টেটে যে ডবল বন্ডটা তৈরি হচ্ছে সেটা স্টেবিলিটি অনেক বেশি হয়, কারণ ওখানে সাবস্টিটিউশন বেশি থাকে। এটা তোমাদের আগে আমি বলেছি যে 3 degree alkyl halide is more reactive than secondary alkyl halide than primary alkyl halide in case of E2 reaction. কিন্তু SN2 রিয়াকশনের ক্ষেত্রে তোমরা জানো যে যখন স্টেরিক হিন্ড্রেন্স বাড়ছে সেটা কখন বাড়ে না প্রাইমারি থেকে সেকেন্ডারি থেকে টার্সিয়ারি গেলে স্টেরিক হিন্ড্রেন্স বাড়ে। স্টেরিক হিন্ড্রেন্স বাড়লে কি হয়, সেখানে স্টেরিক ক্রাউডিং বাড়ে ট্রানজিশন স্টেটে, তখন রিয়াকশন রেট ডিক্রিজ করে। তো এখানে দেখছি আমরা কমপ্লিটলি অপোজিট ট্রেন্ড অফ রিঅ্যাক্টিভিটি অফ অ্যালকিল হ্যালাইডস ফর SN2 এবং E2 রিয়াকশন। আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। এটা দেখো একটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড প্রোপাইল ব্রোমাইড যেটা মিথক্সাইডের সঙ্গে রিয়াকশন করে 90% সাবস্টিটিউশন প্রোডাক্ট দিচ্ছে এবং 10% এলিমিনেশন প্রোডাক্ট দিচ্ছে। কিন্তু যখন আমরা একটা স্টেরিক্যালি হিন্ডার্ড প্রাইমারি হ্যালাইড নিচ্ছি, কারণ দেখো এর বিটা পজিশনটা স্টেরিক্যালি হিন্ডার্ড, তোমাদের আগেই আমি আলোচনা করেছিলাম যে বিটা পজিশনে যদি সাবস্টিটিউশন বাড়ে তখন সেক্ষেত্রেও SN2 রিয়াকশন রেট হিন্ডার্ড হয়, তাই না? সেক্ষেত্রে তোমরা দেখবে যে সাবস্টিটিউশন হচ্ছে 40% কিন্তু এলিমিনেশন হচ্ছে 60%। তাহলে স্টেরিক ক্রাউডিং বাড়লে সাবস্টিটিউশন রিয়াকশন এর থেকে এলিমিনেশন রিয়াকশন ফেভারেবল হয়। নেক্সট আমরা দেখব যে যদি কোনো সাবস্টিটিউশন such as কার্বন কার্বন ডবল বন্ড অর অ্যারাইল গ্রুপ যদি থাকে যারা কিনা যে ডবল বন্ডটা তৈরি হচ্ছে সেটাকে কনজুগেশনের মাধ্যমে স্টেবিলিটি দেবে, সেক্ষেত্রে এলিমিনেশন রিয়াকশন রেট বেশি হবে দেন সাবস্টিটিউশন। এখানে দেখো ইথাইল ব্রোমাইড, এটাও প্রাইমারি অ্যালকিল হ্যালাইড,
আর এখানে দেখো এই যে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড যার বিটা পজিশনে একটা ফিনাইল রিং আছে, দুটোর মধ্যে যে পার্সেন্টেজ অফ অ্যালকিন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে তার আর কতটা ডিফারেন্স। প্রথম ক্ষেত্রে 1% অ্যালকিন পাওয়া যাচ্ছে, কিন্তু সেকেন্ড ক্ষেত্রে 99% অ্যালকিন পাওয়া যাচ্ছে। কারণ ইন দ্য সেকেন্ড কেস যদি আমাদের অ্যালকিনটা জেনারেট করে সেটা এই ফিনাইল রিংয়ের সঙ্গে কনজুগেশনে থাকবে, তার ফলে সেটা খুবই স্টেবল প্রোডাক্ট হবে। আর প্রোডাক্টের স্টেবিলিটি বাড়লে ট্রানজিশন স্টেটের এনার্জি কমে এবং সেই পাথে ফেভারেবল হয়। কেমন? তাহলে তোমরা এখানে দেখতে পেলে যে স্টেবিলাইজিং সাবস্টিটুয়েন্টস সাচ এজ অ্যালকিন অর অ্যারাইল গ্রুপ যদি থাকে তাহলে সেক্ষেত্রে এলিমিনেশন ফেভারেবল হয়। এখন আমরা দেখব SN1E1 রিঅ্যাকশন এর ক্ষেত্রে কিভাবে সাবস্টিটুয়েন্টের কি এফেক্ট থাকে। দেখো এখানে দুটো ক্ষেত্রেই আমরা দেখছি যে একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটের মাধ্যমে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয় এবং এলিমিনেশন রিঅ্যাকশনও হয়, মানে SN1 রিঅ্যাকশন হয় আর E1 রিঅ্যাকশন হয়। কিন্তু দেখো U1 রিঅ্যাকশনের ক্ষেত্রে এখানে যে sp2 কার্বন জেনারেট করেছে কার্বোক্যাটায়ন ফর্মেশনের ফলে, E1 রিঅ্যাকশনের ক্ষেত্রে সেটা sp2ই থাকছে। এখানে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি, এখানেও বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি। কিন্তু SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখব যে sp2 কার্বনটা sp3 কার্বন হচ্ছে, যেখানে বন্ড অ্যাঙ্গেল 120 থেকে 109 ডিগ্রি হচ্ছে। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যদি ব্রাঞ্চিং বেশি হয় এবং সাবস্টিটিউশন যদি বেশি হয় তাহলে কি হয়, স্টেরিক ক্রাউডিং বেশি হবে। স্টেরিক ক্রাউডিং বেশি হওয়া মানে যদি অ্যাঙ্গেল কমে যায় তাহলে সেই প্রোডাক্ট বেশি আনস্টেবল হবে রাদার দেন যদি অ্যাঙ্গেল বেশি থাকে। অ্যাঙ্গেল বেশি থাকলে কি হবে, 120 ডিগ্রি এলিমিনেশন প্রোডাক্টে কি থাকবে, সাবস্টিটুয়েন্টসরা একে অপরের থেকে অনেক দূরে আছে। কিন্তু সাবস্টিটিউশন প্রোডাক্টের ক্ষেত্রে যখন অ্যাঙ্গেল 109 ডিগ্রি হয়ে গেল তখন প্রোডাক্টে স্টেরিক হিন্ড্রেন্স অনেক বেড়ে গেল, কারণ তারা একে অপরের তুলনায় কাছাকাছি আছে কম্পেয়ার টু দ্য ইন্টারমিডিয়েট। সুতরাং আমরা দেখব যে ব্রাঞ্চিং বাড়লে অ্যালকিল হ্যালাইডে আমরা এলিমিনেশন রিঅ্যাকশনটা ফেভারেবল হবে কম্পেয়ার টু সাবস্টিটিউশন রিঅ্যাকশন। SN1 রিঅ্যাকশনের থেকে E1 রিঅ্যাকশন বেশি ফেভারেবল হবে, কারণ ট্রানজিশন স্টেটে crowding string is reinforced in the substitution in the transition state for substitution. Clear? Next আমরা দেখব nature of reagent বা nature of base or nucleophile. বেস আমার এলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে লাগে আর নিউক্লিওফাইল আমার সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে লাগে। এখন আমরা দেখব a weak base encourages substitution over elimination. কারণ বেস যদি স্ট্রং হয় সে তখন চাইবে প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে এলিমিনেশন রিঅ্যাকশন করতে, কিন্তু যদি উইক বেস হয় সে প্রোটন অ্যাবস্ট্রাক্ট করতে পারবে না, কিন্তু সে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করবে। যেমন দেখো 2-chloropropen, এখানে যদি স্ট্রং বেস ইথক্সাইড ইউজ করি তাহলে সেখানে 25% সাবস্টিটিউশন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম 75% এলিমিনেশন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। কিন্তু যদি আমরা উইক বেস অ্যাসিটেট আয়ন নিই সেক্ষেত্রে আমরা 100% সাবস্টিটিউশন প্রোডাক্ট পাচ্ছি, কোনো এলিমিনেশন প্রোডাক্ট পাচ্ছি না। আবার যদি বেস যদি হার্ড বেস হয় তাহলে সে কি করবে, হার্ড অ্যাসিড প্রোটনকে অ্যাবস্ট্রাক্ট করবে, এবং প্রোটনকে অ্যাবস্ট্রাক্ট করা মানে এলিমিনেশন প্রোডাক্ট বেশি হবে, সেক্ষেত্রে এলিমিনেশন ফেভারেবল হবে। যেমন দেখো এই অ্যালকিল হ্যালাইডের এটা সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড, যদি আমি ইথানল দিয়ে 55 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করি তাহলে আমার 97% ইথক্সাইড হবে এবং 3% এলিমিনেশন প্রোডাক্ট হবে, মানে 97% ম্যাক্সিমাম অ্যামাউন্ট আমার সাবস্টিটিউশন প্রোডাক্ট হচ্ছে। কিন্তু যদি আমি ইথক্সাইড এন্ড ইথানল নিই তাহলে আমি দেখব যে এলিমিনেশন রিঅ্যাকশনের প্রপোর্শন 21% হলো, 3% থেকে 21% হলো। কারণ এখানে যেহেতু ইথক্সাইড একটা হার্ড বেস, এ তখন কি করবে, এই বিটা কার্বন থেকে প্রোটন অ্যাবস্ট্রাক্ট করার প্রবাবিলিটি এর বাড়বে, তার ফলে আমার এলিমিনেশন প্রোডাক্ট পাওয়ার প্রবাবিলিটি বেশি হবে। কেমন? নেক্সট আমরা দেখব যে যদি বেস যদি বাল্কি হয়, বাল্কি হলে কি হবে, প্রপোর্শন অফ এলিমিনেশন ইনক্রিজ করবে।
As the size of attacking base increases, tendency of substitution decreases to avoid steady crowding at the transition state. তার মানে যদি বাল্কি বেস যেমন ধরো টারশিয়ারি বিউটক্সাইড যদি হয়, সেখানে আমার বাল্কি বেস কি করবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে অংশগ্রহণ করতে পারবে না, কারণ ও ট্রানজিশন স্টেটে স্টেরিক ক্রাউডিং অনেক বেশি বাড়িয়ে দেবে রাদার দেন দ্য এলিমিনেশন রিয়াকশন। এলিমিনেশন রিয়াকশনে ও তখন কি করবে, একটা প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে অ্যালকিন দেবে। যেমন ধরো যে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড যেটা কিনা স্টেরিক্যালি হিন্ডার্ড, এখানে দেখো বিটা কার্বনের সাবস্টিটিউশন আছে, তখন সেক্ষেত্রে যদি আমি মিথক্সাইড দিই তাহলে 40% অ্যালকিন 40% সাবস্টিটিউশন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। কিন্তু যদি আমার টারশিয়ারি বিউটক্সাইড দিই সেক্ষেত্রে আমার দেখো 15% সাবস্টিটিউশন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, বাকিটা এলিমিনেশন পাওয়া যাচ্ছে। প্রথম ক্ষেত্রে আমার 60% এলিমিনেশন হয়েছিল, সেক্ষেত্রে আমার সেকেন্ড ক্ষেত্রে দেখো যখন আমরা বেসের সাইজ বড় করছি, মানে মিথক্সাইড থেকে টারশিয়ারি বিউটক্সাইড করছি, সেখানে দেখো 85% এলিমিনেশন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। কেমন? তাহলে আমরা কি দেখলাম, বেস যদি স্ট্রং বেস হয় এবং নন নিউক্লিওফিলিক হয়, মানে নন নিউক্লিওফিলিক স্ট্রং বেস এবং হার্ড বেস হয়, তাহলে আমরা দেখেছি যে এলিমিনেশন রিয়াকশন ফেভারেবল দেন সাবস্টিটিউশন রিয়াকশন। তো সেই জন্য আইডিয়ালি এ স্ট্রং অ্যান্ড পোর নিউক্লিওফিলিক বেস প্রমোটস এলিমিনেশন রিয়াকশন। তাহলে আমরা দেখছি যদি বাল্কি বেস বা যদি তার নিউক্লিওফিলিসিটি কম হয় এবং সে যদি স্ট্রং বেস হয়, সেই ধরনের রিয়েজেন্ট এলিমিনেশন রিয়াকশনকে ফেভারেবল করবে, কারণ সেখানে সাবস্টিটিউশন রিয়াকশন কম হবে। তো সেই জন্য ট্রাইথাইল অ্যামিন এবং পিরিডিন আর ইউজড ফর এলিমিনেশন রিয়াকশন। এরা দেখো যে নিউক্লিওফিলিসিটি কম, তার কারণ এরা টারশিয়ারি অ্যামিন, এদের নিউক্লিওফিলিসিটি কম, কিন্তু এরা sufficiently strong base to promote the elimination reaction. Although they are not very strong base, কিন্তু এদের বেসিসিটি যে বেসিসিটি আছে that is enough for promoting the elimination reaction. কিন্তু যেহেতু এদের নিউক্লিওফিলিসিটি খুব কম, কারণ এরা টারশিয়ারি অ্যামিন, সেজন্য এরা এলিমিনেশন রিয়াকশনকে প্রমোট করবে। নেক্সট আমরা দেখব এফেক্ট অফ সলভেন্ট। আমরা আগেই দেখেছি যে SN2 রিয়াকশনের ক্ষেত্রে যে চার্জ থাকে স্টার্টিং মেটেরিয়ালে, সেটা ট্রানজিশন স্টেটে কি হয়, ডিসপার্সড হয়ে যায়। যে ইউনিট চার্জ থাকে বেসের ধরো বা নিউক্লিওফাইলের, সেটা ট্রানজিশন স্টেটে ডিসপার্সড হয়ে যায়। সিমিলারলি E2 রিয়াকশনের ক্ষেত্রেও তাই হয়, যে charge is more dispersed in the transition state than reactant. So with the increase of polarity, both E2 and SN2 reaction will be unfavorable. কারণ চার্জ যদি ডিসপার্সড হয়ে যায় রিয়াক্ট্যান্টের থেকে, যখন আমরা সলভেন্টের পোলারিটি বাড়াচ্ছি, তখন কি হচ্ছে, রিয়াক্ট্যান্ট মোর স্টেবল হচ্ছে কম্পেয়ার টু দ্য ট্রানজিশন স্টেট। তার ফলে কি হচ্ছে না, অ্যাক্টিভেশন এনার্জি কিন্তু কমছে না, অ্যাক্টিভেশন এনার্জি রাদার বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার E2 এবং SN2 বোথ আর আনফেভারেবল। কিন্তু দেখো, দ্য এক্সটেন্ট অফ চার্জ ডিসপারশন ইন দ্য ট্রানজিশন স্টেট অফ E2 ইজ মোর দ্যান SN2। এখন যদি আমরা E2 এবং SN2 এদের মধ্যে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখব যে E2 এর ক্ষেত্রে চার্জ ডিসপারশন অনেক বেশি রাদার দেন SN2 রিয়াকশন। তোমরা যদি এদের মেকানিজমটা কল্পনা করো, এদের ট্রানজিশন স্টেটটা কল্পনা করো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে চার্জ ডিসপারশন অফ E2 ইজ মোর দ্যান SN2 রিয়াকশন। সেজন্য যদি আমি সলভেন্ট পোলারিটি বাড়াই, তাহলে E2 রিয়াকশন আনফেভারেবল হবে বা লেস ফেভারেবল হবে কম্পেয়ার টু SN2 রিয়াকশন। সিমিলার একই ঘটনা ঘটবে E1 এবং SN1 রিয়াকশনের ক্ষেত্রে। দেখো, আমরা যদি অ্যালকিল হ্যালাইড নিই, যদি অ্যাকোয়াস অ্যালকালি ইউজ করি, অ্যাকোয়াস মানে পোলারিটি খুব বেশি, তাহলে আমরা সাবস্টিটিউশন প্রোডাক্ট অ্যালকোহল পাবো। কিন্তু যদি আমরা পোলারিটি কমাই, যদি আমরা ইথানলিক অ্যালকালি নিই, ইথানলিক বেস নিই, ধরো ইথানলিক সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম কম্পেয়ার টু অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড, সেক্ষেত্রে আমরা দেখব যে অ্যালকিন প্রোডাক্ট বেশি পাওয়া যাচ্ছে কম্পেয়ার টু অ্যালকোহল। তাহলে তোমরা একটা বেসিক যে ফেনোমেনা যে ঘটনা, তার
এক্সপ্লেনেশন তোমরা পেলে যে আমরা অ্যালকিল হ্যালাইডের উপর ইথানলিক অ্যালকালি দিলে অ্যালকিন প্রোডাক্ট পাওয়া যায়, কিন্তু অ্যাকুয়াস অ্যালকালি দিলে অ্যালকোহল কেন পাওয়া যায়। নেক্সট আমরা আলোচনা করব এফেক্ট অফ টেম্পারেচার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এলিমিনেশন রিয়াকশনের ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি অনেক বেশি লাগে। অ্যাসোসিয়েটেড উইথ এলিমিনেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হায়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন। তার কারণ আমরা আগেই আলোচনা করেছি যে এলিমিনেশন রিয়াকশনের মোর নাম্বার অফ বন্ড রিঅর্গানাইজেশন ইনভলভ থাকে। তাহলে কি হবে, আমরা এলিমিনেশন রিয়াকশন যদি টেম্পারেচার বাড়াই তাহলে এলিমিনেশন রিয়াকশন ফেভারেবল হবে। আর আমরা একটা দেখছি না, এলিমিনেশন ইজ এন্ট্রপিক্যালি মোর ফেভারেবল রিয়াকশন অ্যাজ ডেল্টা এস ইজ পজিটিভ। এলিমিনেশন রিয়াকশনে আমরা দেখছি যে কম্পেয়ার টু সাবস্টিটিউশন রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশনে ডেল্টা এস ইজ পজিটিভ। তাহলে দেখো আমরা জানি ডেল্টা জি ইজ ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তাহলে তোমরা বুঝতে পারছো যে হায়ার টেম্পারেচার উইল মেক delta G more negative, hence the reaction will be more spontaneous. যেহেতু delta S positive, তাহলে যদি টেম্পারেচার বাড়াই delta G will be more negative, hence more spontaneous. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার বাড়ালে elimination reaction will be favorable compared to substitution reaction. Okay, thank you for your attention.